সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ আবুল হাসনাত, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজ সেকেন্ড ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগের বিজনেস স্ট্যাটিস্টিক্স ক্লাসে তোমাদের সঙ্গে সংযুক্ত হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের বিষয়ের সর্বশেষ চ্যাপ্টার অর্থাৎ অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সঙ্গে থেকে ক্লাস শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে এই চ্যাপ্টারটি সম্পর্কে ধারণা লাভ করতে সক্ষম হবে। আসলে আমরা স্ট্যাটিস্টিক্সে এতদিন যে সমস্ত ক্লাসগুলো নিয়েছি সেগুলি সকল ক্লাসই ছিল আমাদের স্ট্যাটিস্টিক্যাল তথ্য এবং উপাত্ত কিভাবে বিশ্লেষণ করতে হবে সে বিষয়ের উপরে আমাদের বিভিন্ন টুলস এবং টেকনিক্স এর ব্যবহার নিয়ে আমরা আলোচনা করেছি। আজ আমরা যে বিষয়ের উপরে আলোচনা করব সে বিষয়টি মূলত স্ট্যাটিস্টিক্যাল টুলস এবং টেকনিক্স ব্যবহার করে গবেষণা কার্যে গবেষকেরা সাধারণত ব্যবহার করে থাকে। অর্থাৎ একটি গবেষণা করার জন্য যে সকল তথ্য এবং উপাত্ত সংগ্রহ করার পরে সেগুলিকে গবেষণা যিনি করেন, গবেষকের বিষয়টি প্রুফ হবে কিনা, প্রুফ করা সম্ভব কিনা সে ব্যাপারে যে টুলস এবং টেকনিক্স ব্যবহার করে থাকেন, ভেরিয়েন্স অ্যানালাইসিস হচ্ছে তার মধ্যে একটি অন্যতম টুলস এবং টেকনিক্স। আমরা জানি যে হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমাদের 12 নম্বর লেকচার। আজকে টাইটেল অফ দ্য লেকচার অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। এই বিষয়টি এই চ্যাপ্টারের উপরে আমাদের মূল আলোচনা আজকে সীমাবদ্ধ থাকবে। তো আমি শুরুতে যে কথাটা বলছিলাম যে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এর মাধ্যমে একজন গবেষক তার গবেষণার ফল সঠিক হয়েছে কিনা সেটা যাচাই করে থাকেন। তোমরা জেনে থাকো বা জানো যে আমরা টি টেস্ট, জেড টেস্ট এবং এফ টেস্ট বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে বা কাই স্কোয়ার টেস্টের মাধ্যমে যে সকল উপাত্ত সংগৃহীত হয়। এর আগের চ্যাপ্টার যখন আলোচনা করি, স্যাম্পলিং চ্যাপ্টার নিয়ে যখন আলোচনা করি, তখন আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আসলে একজন গবেষকের পক্ষে যত উপাত্ত রয়েছে সেই সেক্টরে বা যে সেক্টর নিয়ে উনি কাজ করছেন সেখানে যত উপাত্ত রয়েছে সকল উপাত্তের নিয়ে কাজ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে তাকে স্যাম্পল গ্রহণ করতে হয়। যদিও কিভাবে স্যাম্পল গ্রহণ করতে হবে এবং স্যাম্পল মোর রিপ্রেজেন্টেটিভ হবে সেই ব্যাপারের পরে আমরা একটা ক্লাস নিয়েছি। কিভাবে আইডিয়াল স্যাম্পল তৈরি করা যায় সে ব্যাপারেও আমি একটা ক্লাস তোমাদের হয়েছে তোমাদের সাথে। তো যাই হোক, সেখান থেকেই আমরা জানতে পারি যে স্যাম্পল নিয়ে কাজ করতে হয় একজন গবেষককে। তো যখন একজন স্যাম্পল নিয়ে কাজ করতে হয় তখন স্যাম্পলের ইরোর থেকেই যায়। সেই ইরোরের কে দূর করার জন্য অতএব সেই ইরোর দূর করার পরেও সেই স্যাম্পল কতটা অথেন্টিক হলো বা স্যাম্পল নিয়ে কাজ করলে যে রেজাল্ট গবেষক পাচ্ছে সেটা কতটুকু নির্ভরশীল হয়েছে সে সমস্ত বিশ্লেষণ করা হয় টি টেস্ট, জেড টেস্ট এবং কাই টেস্টের মাধ্যমে। অ্যানালাইসিস ভেরিয়েন্স হচ্ছে ওই সকল টেস্টেরও উপরে আরো অথেন্টিক বা মোর অ্যাকুরেট টেস্ট হিসেবে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স কে বিবেচিত হয়। অর্থাৎ একজন রিসার্চার বা গবেষক উনি তার স্যাম্পল যে সমস্ত নিয়েছেন সেখান থেকে পপুলেশনের অ্যাভারেজ অর্থাৎ পপুলেশনের মিন এবং স্যাম্পলের মিনের মধ্যে যে ভ্যারিয়েন্স বা পার্থক্য থাকে সেটার অ্যানালাইসিস করা হয় অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স। আমরা টি টেস্ট এবং জেড টেস্ট বা কাই টেস্ট দেখেছি। এখানে সাধারণত দুইটি গ্রুপের মিনস এর তুলনা করা হয়। তার বেশি যদি গ্রুপ থাকে, তার বেশি যদি গ্রুপ হয় তাহলে সেখানকার এই মিন বা গড়গুলি নিয়ে তুলনা করা যায় না। সেক্ষেত্রে রিসার্চারের যদি একাধিক গ্রুপ থাকে, একাধিক গ্রুপ যদি নিতে হয় তখন তার হাইপোথেসিসকে টেস্ট অথেন্টিসিটি প্রুভ করার জন্য অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সের সহযোগিতা নিতে হয়। অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এইরকমই একটা টুলস
স্ট্যাটিস্টিক্যাল টুলস, স্ট্যাটিস্টিক্যাল মেজার্স, যার মাধ্যমে একজন গবেষক তার গৃহীত সিদ্ধান্ত সমূহ প্রুফ করার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। আসলে মূলত এই চ্যাপ্টারটি যারা গবেষক বা গবেষণা কাজে নিজেকে নিয়োজিত করবে তাদের জন্য প্রয়োজন। তো তোমাদের এই সিলেবাসে এটা নতুন ভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, আগে এটা অন্তর্ভুক্ত ছিল না। ন্যাশনাল ইউনিভার্সিটির সিলেবাস আপডেট করার কারণে, আপডেট করার ফলে এই কোর্স, এই বিষয়বস্তুটি বা এই চ্যাপ্টারটি নতুন করে সংযোজন করা হয়েছে। যাই হোক, আমি এই বিষয়ের পরে তোমাদেরকে থিওরিটিক্যাল কিছু নলেজ শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমরা সে বিষয়ে তোমরা থিওরিটিক্যাল নলেজ কিছুটা হলেও অর্জন করতে সক্ষম হবে এবং সেটা তোমাদের পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন বা এই ধরনের ইয়ে থাকলে তোমাদের সেটা উত্তর করতে সক্ষম হবে। অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, আমরা আসলে এটাকে এনোভা বলা হয় অনেক সময় সংক্ষেপে, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এনোভা নামে এটা পরিচিত, সংক্ষেপে এটাকে বলা হয় এক্সপেরিমেন্টাল ডিজাইন। এটা আসলে এক্সপেরিমেন্টাল ডিজাইন থেকে হয়েছে। ইনভেস্টিগেটর কন্ট্রোলস ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, এই যে বলছে এটা ইনভেস্টিগেটর বা রিসার্চার এটা কন্ট্রোল করে থাকে এক অথবা একাধিক ইন্ডিপেন্ডেন্ট যে সকল চলকগুলি থাকে সেগুলিকে, এবং সেটাকে বলা হয় কল ট্রিটমেন্ট ভেরিয়েবলস অর ফ্যাক্টরস। ওই যে সমস্ত ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করা হবে সেটাকে ট্রিটমেন্টস বা ফ্যাক্টরস হিসেবে কন্টেইন। এই ভেরিয়েবলস কন্টেইনস টু অর মোর লেভেল, সেটা অবশ্যই আমি প্রথমেই বলছিলাম যে 2 অথবা 3 বা তারও বেশি লেভেল সেটা থাকতে হবে, তা না হলে এই অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স কার্যকর হবে না। এটা আমরা জানি যে দুইটা গ্রুপ নিয়ে কাজ করলে, দুইটা ফ্যাক্টরস নিয়ে কাজ করার ফলে সেখানে টি টেস্ট বা জেড টেস্টের ব্যবহার হয়ে থাকে। এখানে একাধিক অর্থাৎ 2 এর বেশি লেভেল বা 2 এর বেশি গ্রুপের মিনস নিয়ে যখন তুলনা করা হবে তখন সেটাকে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বলবে। অবজার্ভস ইফেক্ট অন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রভাব কি সেটা অবজার্ভ করা যাবে এই অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সের মাধ্যমে। এক্সপেরিমেন্টাল ডিজাইনের ক্ষেত্রে আমরা দেখতে পারি প্ল্যান ইউজ টু টেস্ট হাইপোথিসিস। আসলে প্রত্যেকটি গবেষণা কাজে গবেষক শুরুতে একটা হাইপোথিসিস নিয়ে থাকেন। গবেষণা ফল কি ঘটবে বা ফল লাভ কি ঘটবে সে বিষয়ে গবেষক একটি হাইপোথিসিস নিয়ে থাকেন এবং তারপরে তিনি উপাত্ত সংগ্রহ করে সেটাকে তথ্যে পরিণত করে সেই হাইপোথিসিসকে প্রুভ করার পরেই গবেষণাটি সম্পন্ন হয়। প্রথমে রিসার্চারকে একটি বিষয় হওয়ার পরে হাইপোথিসিস নিতে হয়। যেমন সে ফর এক্সাম্পল আমরা যদি বলে থাকি বিভিন্ন ধরনের গবেষণা হয়, আমাদের এই ভ্যাকসিন নিয়ে গবেষণা হচ্ছে, ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা 100% মানুষের দেহে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হবে, এইরকম একটা হাইপোথিসিস, অথবা 20% সক্ষম হবে, এইরকম বেশ কিছু হাইপোথিসিস নেওয়া হয়। অথবা সক্ষম হবে না, অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হবে না, নাল হাইপোথিসিস এরকমও নেওয়া যেতে পারে। এটা রিসার্চার তার সুবিধা বা গবেষণা কোন দিকে প্রবাহিত করতে চাই সেই হিসাবে উনি হাইপোথিসিস নিয়ে থাকেন। যাই হোক, হাইপোথিসিসের বিষয় চ্যাপ্টার তোমাদের আরো আলোচনা, আরো বিশাল ব্যাপার, এটা তোমাদেরকে আপাতত বইপত্রের সাহায্য নিয়ে বিষয়বস্তু সম্পর্কে একটু পরিষ্কার হতে হবে। তো মোট কথা, সেই হাইপোথিসিস নেওয়ার পরে সেটাকে এক্সপেরিমেন্ট করার ফলে আমরা যে ভ্যারিয়েন্স আছে কিনা সেটা প্রুভ করাই হচ্ছে ভ্যারিয়েন্সের কাজ। প্যারামেট্রিক টেস্ট প্রসিডিওর, আমরা প্যারামেট্রিক মানে একটা প্যারামিটার তৈরি করে নিয়ে তার মধ্যে এই টেস্টগুলো করা হয়। হাইপোথিসিস তথ্যগুলোকে একটা প্যারামিটারের মধ্যে নেওয়া হয়, এটা ভেরিয়েবল গুলোকে একটা প্যারামিটারের মধ্যে নেওয়া হয়। সেখানে দেখো ইনভলভ পপুলেশন প্যারামিটারস। এখন পপুলেশনটা কত বড়, পুরো সম্পূর্ণ পপুলেশনটাকে একটা প্যারামিটারের সঙ্গে সংযুক্ত করা হয়। এক্সাম্পল পপুলেশন মিন, সেক্ষেত্রে পপুলেশনের মিন নেওয়া হয়, সম্পূর্ণ পপুলেশনটাকে একটা মিন নেওয়া হয়। রিকোয়ার ইন্টারভেল স্কেল অর রেশিও স্কেল, এখন এরপরে ইন্টারভেল মানে বিরতি দিয়ে যে স্কেল অথবা আনুপাতিক স্কেল নেওয়া হয়। হোল নাম্বার অফ ফ্র্যাকশন, সম্পূর্ণ ফ্র্যাকশনকে এবং ফ্র্যাকশন সহ এটাকে নেওয়া হয়। যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, ফ্র্যাকশনগুলি কেমন, হাইট যদি নেওয়া হয় তাহলে 72 নিতে হবে, অথবা 60.5, 40, 54.7 এই ধরনের ফ্র্যাকশন সহ এটাকে ইন্টারভেল বা রেশিও স্কেলটা নিতে হবে। হ্যাভ স্ট্রিনজেন্ট অ্যাজাম্পশনস, এবং খুব অ্যাজাম্পশনকে খুব স্ট্রিনজেন্ট অ্যাজাম্পশন গ্রহণ করতে হবে। নর্মাল ডিস্ট্রিবিউশন, হোমোজেনিটি অফ ভ্যারিয়েন্স, এক্সাম্পল জেড টেস্ট, টি টেস্ট, আমি যেটা বলছিলাম সেই সমস্ত এক্সাম্পল গুলোর যেন প্রুফ করতে পারে সেই ধরনের অ্যাজাম্পশন নিতে হবে। । এবার আসি আমি নন প্যারামেট্রিক টেস্ট প্রসিজিওরে।
Statistics does not depend on population distribution. Statistics কখনোই population distribution এর উপরে নির্ভরশীল নয়। It does not depend করে না population distribution এর উপরে। Data may be nominal or ordinal scale. ডাটা নমিনাল হতে পারে, অর্ডিনাল স্কেলও হতে পারে, ক্রমান্বয়ে হতে পারে। নমিনাল কোনো সংখ্যার ভিত্তিতে হতে পারে, অথবা এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এরকম অর্ডিনাল ভিত্তিতে হতে পারে। এক্সাম্পলে তোমরা দেখতে পাচ্ছ জেন্ডার, ফিমেল, মেল, বার্থ অর্ডার, এই ধরনের আর কি। জেন্ডার আমরা ফিমেল, মেল, এটা নমিনাল অবজেক্টিভে আমরা নিতে পারি। বার্থ অর্ডার, কার জন্ম কত হয়েছে সেই অনুযায়ী আমরা সাজিয়ে নিতে পারি। দিস ইজ দ্য অর্ডিনাল স্কেল। মে ইনভলভ পপুলেশন প্যারামিটার সাচ এজ মিডিয়ান। মিডিয়ানও প্যারামিটার হিসাবে নেওয়া যেতে পারে। এক্সাম্পল উইলিকসন র্যাঙ্কস সাম টেস্ট, একটা কিছু টেস্টের নিয়েছে সেখানে। এখন নন প্যারামেট্রিক টেস্টের কি সুবিধা আছে সেটা একটা দেখি। নন প্যারামেট্রিক টেস্ট, আমরা প্যারামেট্রিক টেস্টেরও সুবিধা দেখব। নন প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে কি সুবিধা আছে সেক্ষেত্রে আমরা দেখতে পারি ইউজড উইথ অল স্কেলস। ইউজড উইথ অল স্কেলস মানে সব স্কেল, সব স্কেলে বা সব ইয়েতেই এটার ব্যবহার করতে হবে। ইজিয়ার টু কম্পিউট, এটা খুব সহজে কম্পিউট করা যায়। ডেভেলপ বিফোর হোয়াইট কম্পিউটার ইউজ, কম্পিউটারের সাহায্যে এটাকে ব্যবহার করতে পারি আমরা। মেক ফিয়ার অ্যাজাম্পশনস, অ্যাজাম্পশন খুব অল্প নিতে হয়। নিড নট ইনভলভ পপুলেশন প্যারামিটার, এটার সঙ্গে পপুলেশন প্যারামিটারের ইনভলভ করার দরকার নাই। রেজাল্টস মে বি অ্যাজ এক্সাক্ট অ্যাজ প্যারামেট্রিক প্রসিডিওরস, প্যারামেট্রিক প্রসিডিওরস যা হবে রেজাল্ট তার সঙ্গে এটা এক্সাক্ট হবে। ডিসঅ্যাডভান্টেজ, অবশ্যই যার অ্যাডভান্টেজ আছে তার ডিসঅ্যাডভান্টেজও আছে। আমরা নন প্যারামেট্রিক এক্সপেরিমেন্টের ডিসঅ্যাডভান্টেজ যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে মে ওয়েস্ট ইনফরমেশন অনেক সময় অপচয় হতে পারে। কেমন ভাবে অপচয় হতে পারে সেটা আমরা দেখি। ইফ ডেটা পারমিট ইউজিং প্যারামেট্রিক প্রসিডিওরস, প্যারামেট্রিক প্রসিডিওরসে যদি ডেটা ব্যবহারের অনুমতি পাওয়া যায় তাহলে। এক্সাম্পল হলো কনভার্টিং ডেটা ফ্রম রেশিও টু অর্ডিনাল স্কেল। রেশিও থেকে যদি অর্ডিনাল স্কেলে ডেটা ইনভলভ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু ওয়েস্ট হয়, ডেটা নষ্ট হয়। ডিফিকাল্ট টু কম্পিউট বাই হ্যান্ড ফর লার্জ স্যাম্পল, যদি বড় স্যাম্পল হয় তাহলে এটা ম্যানুয়ালি করতে আর কি, ম্যানুয়ালি করা কষ্টকর হয়, তখন সেটাকে আমরা অসুবিধা হিসাবে চিহ্নিত করে থাকি। টেবিল নট ওয়াইডলি অ্যাভেলেবল, এটা টেবিলসকেও খুব বড় করা যায় না, যেহেতু টেবিলের একটা সীমাবদ্ধতা আছে এই জন্য টেবিলকে ছোট রাখতে হয়। আমরা অ্যানোভা মানে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, এই শব্দটা অ্যাব্রিভিয়েটেড ফর্মে ব্যবহার করা হয়, এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এখানে আমরা এটার প্রকারভেদে আমরা দেখেছি যে বা অ্যানোভা দুই রকম আছে, ওয়ান ওয়ে আর টু ওয়ে, অর্থাৎ ওয়ান ওয়ে অ্যানোভা এন্ড টু ওয়ে অ্যানোভা। কি সেটা একটু দেখি। ওয়ান ফ্যাক্টর কমপ্লিটলি র্যান্ডমাইজড, এর বৈশিষ্ট্য হচ্ছে এটা ফ্যাক্টর হচ্ছে 1, আর এটা সম্পূর্ণভাবে এটা র্যান্ডমাইজড অর্থাৎ দৈবের উপর চিহ্নিত করা হয়। এটা ডিজাইন হবে কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন। Randomized design হলো experimental units, subjects are assigned randomly to treatments. এটা experimental units এর ক্ষেত্রে সাবজেক্ট আর অ্যাসাইন করা হয় এটা randomly ট্রিটমেন্ট করার জন্য, অর্থাৎ এটা দ্বিবচনের ভিত্তিতে যে সমস্ত স্যাম্পল নিয়ে কাজ করা হয় সে সমস্ত ইউনিটস গুলোকেই এখানে এক্সপেরিমেন্ট করা হয়, সেই জন্য এটা বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল ইউনিটস। সাবজেক্টস আর অ্যাজিউমড হোমোজিনিয়াস, মনে করা হবে যে এটা যে সমস্ত উপাত্তগুলো থাকবে বা ভ্যারিয়েবলস গুলো নেওয়া হবে স্যাম্পলের ভিতরে, সেই সমস্ত স্যাম্পলের উপাত্ত এবং ভ্যারিয়েবলস গুলো এটা হোমোজিনিয়াস মনে করে নেওয়া হবে। তার মানে সব একই রকম, একই প্রকারের, একই জাতীয় হবে। এটা বিভিন্ন জাতির বিভিন্ন প্রজাতির হবে না, হেটেরোজেনিয়াস হবে না, এটা হোমোজেনিয়াস হবে। ওয়ান ফ্যাক্টর অর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ফ্যাক্টর একটাই হবে অথবা চলক একটাই হবে। টু আর মোর ট্রিটমেন্ট লেভেলস অর ক্লাসিফিকেশন, দুই অথবা ততোধিক ট্রিটমেন্ট লেভেল থাকবে অথবা শ্রেণী ভাগ করা থাকবে। Analyzed by parametric statistics 1 and 2A ANOVA, এই যে 1 and 2A আমরা 2A এর পরে আলোচনা করব পরবর্তীতে, কিন্তু এটা প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্সে অ্যানালাইজ হবে 1 ওয়েতে, এই যে 2A তো এটা হতে পারে। একটা মিনি কেস যদি তোমাদেরকে দেখানো যায়, ছোট্ট একটা প্রতিষ্ঠানের স্যালারি
সঙ্গে তার এমপ্লয়ীদের একটা সম্পর্ক এখানে দেখিয়ে একটা তথ্য দেওয়া হয়েছে। After working for the Jones Graphics company for 1 year, you have the choice of being paid by one of 3 programs. তাহলে একটা ওয়ার্কিং করা হয়েছে জন গ্রাফিক্স কোম্পানির উপরে, যেটা 1 বছরের উপরে। এটা you have the choice of being paid by one of 3 programs. 3 প্রোগ্রামের একটা প্রোগ্রামে এটা একটা পেমেন্টের তথ্য নেওয়া হয়েছে। সেখানে দেখানো হয়েছে কমিশন অনলি, 2 নম্বরে ফিক্সড স্যালারি, আর হচ্ছে কম্বিনেশন অফ দ্য টু। তার মানে শুধুমাত্র কমিশনের ভিত্তিতে কাজ করানো হবে, 2 নম্বরে হচ্ছে ফিক্সড স্যালারির ভিত্তিতে কাজ করানো হবে, আর 3 নম্বরে বলা হচ্ছে দুটার ভিত্তিতে কাজ করানো হবে। দেখা যাক কি হয়। আমরা জানি যে অনেক সময় ওয়ার্কারদেরকে তার পারিশ্রমিক প্রদান করা হয় অনলি অন দ্য বেসিস অফ কমিশন, অর্থাৎ যতটুকু বিক্রি করবে, যতটুকু সেলস করবে, সেলসের রিটার্ন, অথবা যতটুকু কাজ করবে, অথবা যতটুকু তার সার্ভিস প্রদান করবে, তার উপরে কমিশন ভিত্তিতে তাকে দেওয়া হয়। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে যারা ওয়ার্কার থাকে তারা কাজ করতে উৎসাহিত, অর্থাৎ এফিসিয়েন্ট দক্ষ ওয়ার্কার যারা থাকে তারা কাজ করতে বেশি উৎসাহিত হয়, এবং তাদের কাজের ভলিউম যত বেশি হয় তাদের পারিশ্রমিক তত বেশি হয়। আবার যে সমস্ত শ্রমিক কাজে বিমুখ তারা আবার এই পদ্ধতিতে পছন্দ করে না, তারা তখন ফিক্সড স্যালারিতে পছন্দ করে। ফিক্সড স্যালারির ক্ষেত্রে তখন তারা বেশি উৎসাহিত হয়, অর্থাৎ কাজ করলেও পাবে, কাজ না করলেও পাবে, সেক্ষেত্রে ফিক্সড স্যালারিতে উৎসাহিত হয়। আর দুটার কম্বিনেশনও করা যেতে পারে। তো যাই হোক, এরকম একটা প্যারামেট্রিক টেস্ট গবেষকের আছে। এখানে স্যালারি প্ল্যান তোমরা দেখতে পাচ্ছ যে স্যালারি প্ল্যানের ক্ষেত্রে প্রথমে আমি বললাম যে স্যালারি প্ল্যান কমিশন অনলি, শুধুমাত্র কমিশনের ভিত্তিতে স্যালারি দেওয়া হবে। 2 নম্বরে হচ্ছে ফিক্সড স্যালারি, এটা কাজ করলেও পাবে, একটা সময় পার হলেই পাবে। সাধারণত বেতন আমরা বলে থাকি মাস বা সপ্তাহ অন্তর অন্তর বেতন বা সুবিধা প্রদান করা হয়, সেটাকে ফিক্সড স্যালারি বলে। আর 3 নম্বরে আমরা জানি কম্বিনেশন অফ দ্য টু, এবং দুটার কম্বিনেশনও হয়ে থাকে। আমরা দেখি অনেক সেলস রিপ্রেজেন্টেটিভকে আমাদের দেশে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ ফিক্সড স্যালারি দেওয়া হয়, এবং বাকিটা দেওয়া হয় তার বিক্রয়ের উপরে পার্সেন্টেজ আকারে, অর্থাৎ যেই কর্মী যত বেশি কাজ করবে স্যালারি তার তত বেশি হবে। আবার মিনিমাম স্যালারির একটা নিশ্চয়তা তাদের প্রত্যেকেরই থাকছে, যে তারা একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি মাস গেলে পাবে। যাই হোক, আমরা একটু দেখি, ইজ দ্য অ্যাভারেজ স্যালারি আন্ডার দ্য ভেরিয়াস প্ল্যানস ডিফারেন্ট। ডিফারেন্টে কি হবে, কমিশন 425, ফিক্সড স্যালারি 420, কম্বিনেশনে 430, 507 কমিশন আছে, ফিক্সড স্যালারি 448, কম্বিনেশনে 492, 450, 437, 437, এবং সর্বশেষে কমিশন 466, ফিক্সড স্যালারিতে 444, কিন্তু কম্বিনেশনে এখানে নাই। পরেরটা শুধু কমিশন আছে, ফিক্সড নাই, কম্বিনেশন নাই। এইভাবে একটা বিভিন্ন প্ল্যান তৈরি করা হয়েছে। তাহলে আমরা কয়টা, 1 2 3 4 5 6টা প্ল্যানে হয়েছে। আমাদের অ্যাজাম্পশন এখানে নেওয়া হয়েছে। কি অ্যাজাম্পশন? হোমোজেনিটি অফ ভেরিয়েন্স, ভেরিয়েন্সের মধ্যে হোমোজেনিটি থাকবে, নরমালিটি থাকবে, স্বাভাবিকত্ব থাকবে, অ্যাডিটিভিটি তাদের যোগের যে সূত্র বা সংযোজনশীলতা সেটা থাকবে, ইন্ডিপেন্ডেন্স স্বাধীন হবে। হোমোজেনিটি অফ ভেরিয়েন্স এর মধ্যে আমরা দেখছি কি, ভ্যারিয়েন্সেস অ্যাসোসিয়েটেড উইথ ইচ ট্রিটমেন্ট ইন দ্য এক্সপেরিমেন্ট আর ইকুয়াল। ভ্যারিয়েন্স অ্যাসোসিয়েটেড উইথ ইচ ট্রিটমেন্ট ইন দ্য এক্সপেরিমেন্টে এটা ইকুয়াল থাকবে। আমরা জানি যে এটা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে ব্যবহার করতে হবে। নরমালিটিতে বলছে ইচ ট্রিটমেন্ট পপুলেশন ইজ নরমালি ডিস্ট্রিবিউটেড, পপুলেশনকে খুব স্বাভাবিকভাবে এটা ডিস্ট্রিবিউট করতে হবে। অ্যাডিটিভিটিতে বলছে দ্য ইফেক্ট অফ দ্য মডেল বিহেভ ইন দ্য অ্যাডিটিভ ফ্যাশন, দ্যাট ইজ এসএসটি সমান সমান এসএসবি প্লাস এসএসসি এসএসডব্লিউ। Non-additivity may be caused by the multiplicative effects existing in model, exclusion of significant interaction, or by outliers, observations that are inconsistent with major response in the experiment. তাহলে এখানে আমরা কি পেলাম, observation that are inconsistent with major response in the experiment, experiment major response এর observations আমরা জানতে পারলাম। ইন্ডিপেন্ডেন্স এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাজিউমিং দ্য ট্রিটমেন্ট পপুলেশন আর নরমালি ডিস্ট্রিবিউটেড, ট্রিটমেন্ট পপুলেশন নরমালি ডিস্ট্রিবিউটেড, দ্য এরর্স আর নট
কোরিলেটেড। ইরোর্স গুলি যেটা হবে সেটাকে এটা সম্বন্ধযুক্ত করা যাবে না, বা সম্বন্ধযুক্ত নয়। এটা ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে হয়, কারণ ইন্ডিপেন্ডেন্সের চলকগুলি প্রত্যেকটা স্বাধীন ভাবেই চলবে আর কি। তার মানে প্যারামিটারের অন্তর্গত যে সমস্ত চলক অন্তর্ভুক্ত থাকবে, যে সমস্ত চলকগুলিকে নেওয়া হবে, সে সমস্ত চলকগুলি ইন্ডিপেন্ডেন্ট হবে এবং সেটা একটা আরেকটার সাথে কোরিলেটেড হবে না, বা যার যে ভুল ত্রুটি যেগুলি থাকবে সেগুলো কোরিলেটেড থাকবে না, সেগুলো কোরিলেটেড থাকবে না। ওয়ান ওয়ে অ্যানোভা নিয়ে আমাদের আলোচনা চলছে। কম্পেয়ার টু টাইপস অফ ভেরিয়েশন টু টেস্ট ইকুয়ালিটি অফ মিনস। তার মানে দুই ধরনের ভেরিয়েশন এখানে। ইকুয়ালিটি মানে মিনস বলতে গেলে আমরা যেটা গড় বোঝাচ্ছি, গড়ের যে সমতা সেটা টেস্ট করা যাবে দুই ধরনের ভেরিয়েশন হলে। রেশিও অফ ভ্যারিয়েন্সেস ইজ কম্প্যারিজন বেসিস। রেশিও অফ ভ্যারিয়েন্সেস ইজ কম্প্যারিজন বেসিস। ভ্যারিয়েন্সের যে অনুপাত আর কি, সেটা কম্প্যারিজন বেসিসে হবে, কারণ পাশাপাশি থাকতে হবে দুটারই, তাছাড়া কম্প্যারিজন করা যাবে না। If treatment variation is significantly greater than random variation থেকে যদি এটা গ্রেটার হয়, then means are not equal, তাহলে ওই গড় ইকুয়াল হবে না। ভ্যারিয়েশনের ট্রিটমেন্ট যদি আসলে তাৎপর্যপূর্ণভাবে র্যান্ডম ভ্যারিয়েশনের চেয়ে বড় হয়, তাহলে এখানে মিনস সমান হবে না, এই কথাটা এখানে বলা হচ্ছে। তাহলে মিনস এখানে সমান হবে না। ভ্যারিয়েশন মেজার্স আর অবটেইনড বাই পার্টিশনিং টোটাল ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন মেজার হবে টোটাল ভ্যারিয়েশনস এর পার্টিশনিং করে আর কি। ভ্যারিয়েশন মেজার্স আর অবটেইনড, ভ্যারিয়েশন মেজার পাওয়া যাবে কিভাবে? টোটাল ভ্যারিয়েশনের পার্টিশনিং করা। টোটাল ভ্যারিয়েশনকে পৃথক পৃথক করার পরে এটা ভ্যারিয়েশনের মেজারগুলি পাওয়া যাবে। অর্থাৎ ভ্যারিয়েশন এর যে পার্থক্য, ভ্যারিয়েশনের যে মান, পার্থক্যের যে মান, তা অর্জন করা সম্ভব হবে টোটাল ভ্যারিয়েশনকে পৃথক পৃথক ভাবে উপস্থাপনের পরে। এখানে একটা মডেল দেওয়া আছে, এই মডেলে মিনকে স্কোয়ার করেও তৈরি করা হয়। আসলে এই বিষয়গুলো হচ্ছে কিছুটা ক্যালকুলেটিভ, তোমাদেরকে আসলে ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না, বা দেখানো এই সুযোগও তৈরি হয়নি একটি ক্লাসের পরে এই বিষয়টি। এটার পুরো বিস্তর কয়েকটি ক্লাস ছাড়া বিষয়টি খুব একটা পরিষ্কার করে না। আসলে চৌম্বক অংশগুলি তোমাদের উপস্থাপন করা হচ্ছে। আমরা জানি বা তোমরাও জানো যে আমাদের সময়ের সীমাবদ্ধতার কারণে, ক্লাসের সংখ্যার সীমাবদ্ধতার কারণে বিষয়টি খুব ব্যাপক আকারে উপস্থাপন করা সম্ভব হচ্ছে না, বিধায় শুধুমাত্র মেইন ফোকাল পয়েন্টটি তোমাদেরকে আলোচনা করতে হচ্ছে। এই বিষয়বস্তুর উপরে ক্লাসটি আরো একটু অধিকতর হলে বা নিতে পারলে তোমাদের জন্য সুবিধা হতো। তারপরেও আমি অন্ততপক্ষে যে বিষয়গুলো চৌম্বক অর্থ অর্থাৎ মেইন ফোকাল বিষয় পয়েন্টগুলো আলোচনা করছি, এটা তোমরা বইয়ের সাহায্য বা বইপত্রে আবার একটু বিষয়টা নিয়ে স্টাডি করলে তোমাদের কাছে বিষয়টি অধিক পরিমাণে বা বেশি পরিমাণে পরিষ্কার হয়ে যাবে। কারণ বইয়ের বিষয়টা পরিষ্কার করে দেওয়া আছে। আর এটা কমপ্লিটলি, আমি আবারও বলছি, এটা কমপ্লিটলি গবেষণা বা গবেষকের বিষয়বস্তু। এটা আমরা রিসার্চ মেথোডোলজিতে এটা বেশি আছে। যেহেতু স্ট্যাটিস্টিক্স কোর্স এটা নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেহেতু থিওরিটিক্যাল আলোচনা বা বিষয়বস্তু তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এটা তোমাদের পরবর্তীতে গবেষণা কাজ করতে গেলেও তোমাদের কিছুটা কাজে লাগবে। আর তাছাড়া এটা তোমাদের এই বিষয়বস্তু অনুধাবনে বা পরীক্ষার প্রস্তুতির জন্য এটা তোমাদের উপকৃত হবে। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান এর সোর্স অফ ভ্যারিয়েশন বিটুইন ট্রিটমেন্টস মডেল আর উইদিন ট্রিটমেন্টস, এটা ইরোর। এর দুটো মিলে এটা দেখানো হচ্ছে সাম অফ স্কয়ার এসএসবি, এটা স্কয়ার অফ সাম অফ স্কয়ার আর অফ সাম অফ স্কয়ার ডব্লিউ, এটা আর এসএসটি, এটা সাম অফ স্কয়ার টোটাল। আর এটা ওয়েটেজ C1 N C N1, এটা SSB C1 N - C টেস্ট MSB আর MSW এর মাধ্যমে সিগনিফিক্যান্ট লেভেল 0.05 লেসার দেন 0.05, এটা দেখানো হয়েছে। পার্টিশন টোটাল ভ্যারিয়েশন কে কিভাবে পার্টিশন করবে সেটা একটু তোমাদেরকে দেখো। অ্যানোভা পার্টিশন টোটাল ভ্যারিয়েশন, অ্যানোভা
অ্যানালাইসিস অফ ভেরিয়েশনকে পার্টিশন করা, টোটাল ভেরিয়েশনকে কিভাবে পার্টিশন করা হয় সেটা তোমাদের দেখানো হয়েছে। ভেরিয়েশন ডিউ টু ট্রিটমেন্টের কারণে ভেরিয়েশন হবে। 2 নম্বর ভেরিয়েশন ডিউ টু র্যান্ডম স্যাম্পলিং এর কারণে ভেরিয়েশন হবে। ট্রিটমেন্টের মধ্যে আবার সাম অফ স্কোয়ারস বিটুইন, অ্যামাং মানে অনেকগুলো যখন গ্রুপ নিয়ে কাজ করবে তখন অ্যামাং হবে। সাম অফ স্কোয়ারস বিটুইন, দুটোর মধ্যে যখন হবে তখন এটার স্কোয়ার করতে হবে। সাম অফ স্কোয়ারস মডেলের মধ্যে স্কোয়ারস হবে, আর অ্যামাং গ্রুপ ভ্যারিয়েশন, এবং গ্রুপের মধ্যে এটা ভ্যারিয়েশন। আর ভ্যারিয়েশন ডিউ টু র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা দেখি সাম অফ স্কোয়ারস উইদিন, তার মানে স্কোয়ার হবে উইদিন আর ভিতরে আর কি। ভ্যারিয়েশন ডিউ টু র্যান্ডম স্যাম্পলিং এর ভিতরে সাম অফ স্কোয়ারস ইরর দেখা দিবে যখন, তখন এটাকে নিতে হবে। আর উইদিন গ্রুপ ভ্যারিয়েশনস, তার মানে এটা সম্পূর্ণটাই অভ্যন্তরে হবে, উইদিন ইররস হবে। হাইপোথিসিস সম্পর্কে দু একটা কথা না বললে নয়। আমি আলোচনার মাঝখানেও বলেছিলাম যে একজন গবেষককে তার গবেষণা শেষ করার পূর্বেই, অর্থাৎ যখন তিনি কাজ শুরু করবেন তখনই তাকে সেই গবেষণার উপরে হাইপোথিসিস অর্থাৎ উপসিদ্ধান্ত যাকে বলা হয় গ্রহণ করতে হবে। অ্যাজাম্পশনস বলা যেতে পারে এটাকে, তবে আমরা হাইপোথিসিস বলে থাকি। এবং সেই হাইপোথিসিস প্রুভ হবে কি হবে না সেটা নির্ভর করবে সেই উপাত্তের সংগ্রহ করার পরে, স্ট্যাটিস্টিক্যাল টুলস এবং টেকনিক্স ইউজ করার পরে সর্বশেষে সেটা প্রুভ হবে কিনা। প্রুভ হলে গবেষকের যে বিষয়টি নিয়ে উনি কাজ করছেন সেটা প্রুভ, অর্থাৎ গবেষণা কার্য শেষ হবে। প্রুভ না হলে সেটাও হবে। আমি উদাহরণস্বরূপ কয়েকটি বলতে চাই তোমাদেরকে, কয়েকটি বিষয়। যে কোনো জিনিসের গবেষণা হয়ে থাকে, আমরা যদি বলে থাকি যে আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রম এর উপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকার কতটুকু হবে বা তাদের শিক্ষা লাভ কতটুকু ঘটবে সেটার উপর একটা গবেষণা হতে পারে। সেক্ষেত্রে রিসার্চার্স এই তথ্য উপাত্ত সংগ্রহ করার পূর্বেই প্রথমে হাইপোথিসিস নিতে পারে যে হ্যাঁ, অনলাইন ক্লাস কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস কার্যক্রম খুব সাকসেসফুলি রান করেছে বা রান করবে। এটা হতে পারে 50% সাকসেসফুল, হতে পারে 25%। এই জন্য রিসার্চার এক একটি হাইপোথিসিস নিয়ে কাজ শুরু করতে পারেন। উনি যদি 100% সাকসেসফুল হয় তাহলে ওনার উপাত্ত তথ্য 100%ই প্রুভ হতে হবে। 50% প্রুভ অথবা নাল হাইপোথিসিস যে না, উনি নেগেটিভ আগে নিয়ে রেখেছেন যে এই কার্যক্রম কোনো শিক্ষার্থীদের উপকারে ব্যবহৃত বা কার্যক্রম লাগবে না, সেক্ষেত্রে উনি হাইপোথিসিস সেটা উনি প্রুভ করতে পারেন তার তথ্য উপাত্ত। এই প্রুভ করার প্রক্রিয়াটাই স্ট্যাটিস্টিক্সের টুলস এবং টেকনিক্স ব্যবহারের মাধ্যমে প্রুভ করতে হবে। সর্বশেষে আমাদের ওই টেস্টগুলি যে গ্রুপগুলো নেওয়া হবে, কারণ আমি আবারও বলছি যে সকল শিক্ষার্থীকে নিয়ে কাজ করা সম্ভব হয় না, তখন আমাদেরকে স্যাম্পল নিতে হবে। স্যাম্পল নিতে হলে স্যাম্পলের বিবেচনায় স্যাম্পল ইরর চিন্তা করতে হবে। এই জন্য স্যাম্পল ইরর যতটা কমানো যায় সেই জন্য অথেন্টিক স্যাম্পল নিতে হবে। স্যাম্পল নেওয়ার পরে আমাদের সেই স্যাম্পলের গ্রুপ তৈরি করে, যদি স্বল্প গ্রুপ 2 এর মধ্যে হয় গ্রুপের সংখ্যা, তাহলে আমরা জেড টেস্ট এটার মাধ্যমে করতে পারি, কাই স্কোয়ার টেস্টের মাধ্যমে করতে পারি। এবং যদি এটা ব্যাপক হয়, বেশি হয়, তখন আমরা ভেরিয়েন্স অ্যানালাইসিসের মাধ্যমে এই হাইপোথিসিসকে আমরা প্রুভ করব বা টেস্ট করার ব্যাপারে আমরা রিসার্চার তখন মনোনিবেশ করে। যাই হোক, এই আমাদের মোটামুটি হাইপোথিসিস। হাইপোথিসিস একাধিক হাইপোথিসিস না যেতে পারে এইচও দিয়ে। এখানে মিউ1, মিউ2, মিউ3 এখানে গ্রুপ দেখানো হচ্ছে। মিউ1 একটা গ্রুপ, মিউ2, মিউ3 তিনটে গ্রুপ সমান হতে হবে, কারণ সমান মিনস এবং মিন না হলে এটা হবে না। নট অল মিনস আর ইকুয়াল। ওয়ান হাইপোথিসিস 1 হতে পারে যে সকল মিন এটা ইকুয়াল হবে না। টেস্ট এর ক্ষেত্রে এখানে এফ রেশিও, এমএসবি, এমএসডব্লিউ এই দু ধরনের টেস্টে করা হচ্ছে। রেশিওর কথা বলা আছে এখানে। পি ভ্যালু অর্থাৎ যেটা সিগনিফিক্যান্ট টেস্টের ভ্যালু হচ্ছে 0.05 এর লেসার, এটা হবে না। 1 অ্যানোভার ক্ষেত্রে একটা চিত্র তোমাদেরকে দেখানো হচ্ছে। এক্স অ্যাক্সিস ফাংশন অফ এক্স আর এক্স অ্যাক্সিস মিউ1, মিউ2, মিউ3 দেখো মাঝখানের দিকে উঠে দুই পারে সমান হয়েছে। আর আরেকটা নিচে দেখানো হচ্ছে F1, F2, F3 সেটাতেও সমান দেখানো হয়েছে, কিন্তু পাশাপাশি দুইটা গ্রুপকে দেখানো হয়েছে। দুইটা এখানে ইকুয়াল এখানে বোঝানো হচ্ছে। এখানে মিউ1, মিউ2, মিউ3 অল পপুলেশন মিনস আর ইকুয়াল। এই যে বলা হচ্ছে যে সকল পপুলেশনের মিন এখানে ইকুয়াল।
নো ট্রিটমেন্ট ইফেক্ট, এখানে কোনো ট্রিটমেন্ট ইফেক্ট নাই। H1 এ বলছে নট অল মিনস আর ইকুয়াল, হাইপোথিসিস 1 এ at least one population mean is different, মানে কমপক্ষে একটা পপুলেশনের মিন অন্যান্য পপুলেশনের মিনের থেকে ডিফারেন্ট হবে, ট্রিটমেন্ট ইফেক্ট এখানে থাকবে। আর নোটে বলছে এই যে ইকুয়াল আর নট ইকুয়াল, ইকুয়াল আর নট ইকুয়াল করে 1 2 3 কে দেখানো হয়েছে, ইজ রং এটা দেখানো হয়েছে, আর নট কারেক্ট এটা দুটোই বলা হচ্ছে যে এটা রং এবং এটা সঠিক নয়। স্টার গ্রাফিক্স ইনপুট, ওই যে স্যালারি প্ল্যানের কথা বলা হচ্ছে, এখানে স্যালারি 425 প্ল্যান 1 প্ল্যান 1 প্ল্যান 1, এখানে নাই 1 1 2 2 1, এখানে প্ল্যানগুলোকে সাজিয়ে নেওয়া হয়েছে। সাজানোর ফলে আবার আমাদের গ্রুপের মধ্যে মডেলের মধ্যে ফেলে সাম অফ স্কোয়ার টেস্ট, এটা ডিএফ আর মিন স্কোয়ার এটা তৈরি করা হয়েছে, এটা ক্যালকুলেশনের মাধ্যমে করা হয়েছে। এটা তোমাদেরকে ক্যালকুলেশনটা দেখানো সম্ভব হচ্ছে না, কারণ এটা একটা ফর্মুলা ব্যবহার করে এই ক্যালকুলেশনটা করা হয়েছে। ডায়াগনস্টিক চেকিং এখানে আছে, ওই কিছু প্যারামিটার প্যারামেট্রিক্স টেস্ট অফ চেকিং রয়েছে, সেগুলোর মাধ্যমে এটা করে ইভ্যালুয়েট হাইপোথিসিস, ওই যে হাইপোথিসিসকে ইভ্যালুয়েট করা হয়েছে। নট অল মিনস ইকুয়াল, প্রথম হাইপোথিসিসে বলা হয় যে সকল মিন যেহেতু ইকুয়াল নয়, এফ রেশিও 3, এটা টেবিল ভ্যালু 3.89, অথচ ওখানে 3 আসছে, সিগনিফিকেন্স লেভেল হচ্ছে 0.0877, এটা 5 লেসার হওয়ার কথা ছিল কিন্তু এটা হয়নি, রিটেইন নাল হাইপোথিসিস, সেই জন্য এটা এই হাইপোথিসিসকে নাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার আসি আমরা অ্যানোভা 2A। 2A অ্যানোভা আরেক ধরনের অ্যানোভা রয়েছে যেটা 2A বলা হয়। আমরা জানি যে প্রথমটা আমরা 1A আর দ্বিতীয়টা অ্যানোভা, অর্থাৎ অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স দুই প্রকার, একটা হচ্ছে 1A, একটা হচ্ছে 2A। টু ফ্যাক্টর ফ্যাক্টোরিয়াল ডিজাইন, এটা একাধিক ফ্যাক্টর হবে। ইনভেস্টিগেট দ্য ইফেক্ট অফ ডেসিবেল আউটপুট ইউজিং 4 ডিফারেন্ট অ্যাম্পলিফায়ার্স অ্যান্ড 2 ডিফারেন্ট পপুলার ব্র্যান্ড স্পিকারস, এটা আরেকটা মিনি কেস নেওয়া হয়েছে এখানে। সেখানে ইনভেস্টিগেট দ্য ইফেক্ট অফ দ্য describable, এটা described হবে, এটা described output using 4 different amplifiers, 4 ধরনের পৃথক 4 ধরনের অ্যাম্পলিফায়ার নেওয়া হয়েছে আর 2 ধরনের স্পিকার নেওয়া হয়েছে, and the effect of both amplifier and the speaker operating jointly, এই স্পিকার গুলোর ইফেক্ট আলাদাভাবে অ্যাম্পলিফাই করলে কেমন হবে আর এটা জয়েন্টলি যদি আমি করি তাহলে তার ইফেক্ট কেমন পড়বে। তাহলে এখানে আমরা মিনি কেসে এবার আমরা নিয়েছি 4 ডিফারেন্ট অ্যাম্পলিফায়ার, মানে 4টা বিভিন্ন ধরনের অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার মানে জানি আমরা যেটাকে সাউন্ডকে আমরা অ্যাম্পলিফাই করে বৃদ্ধি করে, আর পৃথক 2 ধরনের খুব পপুলার ব্র্যান্ডের স্পিকার নেওয়া হয়েছে, যেটা খুব ভালো স্পিকার চলে। and the effect of both amplifier and the speaker operating jointly, একসাথে যদি এই স্পিকার এবং অ্যাম্পলিফায়ার গুলো কাজ করে তাহলে তার ইফেক্ট, এটা আমরা পরীক্ষা করব। এটা এক ধরনের গবেষণা, মনে করো তোমরা এক ধরনের গবেষণা, এটা গবেষক নিয়েছে। সেক্ষেত্রে হোয়াইট ইফেক্টস ডেসক্রাইবেল আউটপুট, অর্থাৎ এটার যে আউটপুট হবে তার কি ডেসক্রাইবড হবে। অ্যাম্পলিফায়ারের ছবি এখানে দেখানো হচ্ছে। টাইপ অফ অ্যাম্পলিফায়ার, প্রথমে আমাদেরকে চিহ্নিত করতে হবে যে এটার অ্যাম্পলিফায়ারের কি প্রকার। 2 নম্বরে টাইপ অফ স্পিকার, স্পিকারের কি প্রকার। 3 নম্বরে দ্য ইন্টারেকশন, এখন এগুলো সবগুলোর মধ্যে ইন্টারেকশন কি হবে বিটুইন অ্যাম্পলিফায়ার এন্ড স্পিকার, স্পিকার এবং অ্যাম্পলিফায়ারের মধ্যে ইন্টারেকশন কি হবে। এখানে A1 A2 A3 A4 S1 S2 একবারে নেওয়া হয়েছে ডেটা। আর দ্য ইফেক্টস অফ অ্যাম্পলিফায়ার স্পিকারস এন্ড ইন্টারেকশন সিগনিফিক্যান্ট, এটা সিগনিফিক্যান্ট কিনা, এটা তাৎপর্যপূর্ণ কিনা, সেটা উপাত্ত নিয়ে সেই উপাত্তকে বিশ্লেষণ করে ভ্যারিয়েন্স অ্যানালাইসিসের মাধ্যমে এটাকে প্রকাশ করা হয়েছে। এখানে হাইপোথিসিস, আবারও সেই হাইপোথিসিস এখানে নেওয়া হয়েছে অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। হাইপোথিসিস μ1 μ2 μ3 and μ4, μ1 এ 3টা নেওয়া হয়েছে এখানে হাইপোথিসিস। সেখানে নট অল মিনস আর ইকুয়াল, H1 এ সকল মিনস ইকুয়াল নয়, এটা বোঝানো হচ্ছে। H2 এ সকল মিনস H1 into H2, অর্থাৎ H2 ইকুয়ালস নট অল মিনস আর ইকুয়াল, এক্ষেত্রে নট অল মিনস ইকুয়াল মানে দুইটা হয়েছে। ইন্টারেকশন হচ্ছে the interaction is not significant, তাহলে যেহেতু ওগুলো ইকুয়াল হয়নি, ইকুয়াল হচ্ছে না, আমরা কিভাবে ইকুয়াল হয়নি আমরা এই টেবিলে আমরা যদিও কিছু তথ্য দেখতে পাচ্ছি, এটা ক্যালকুলেটিভ মানটা পরে তোমাদেরকে দেখাবে। সেক্ষেত্রে আমাদের ইকুয়ালের বিষয়টা এখানে দেখা যাচ্ছে। চার্ট গ্রাফিকে দেখো 9 ডেসিবেল 9 4 12, মানে এটা সাউন্ডের ক্যাপাসিটি আর কি, ডেসিবেল দিয়ে সাউন্ডের ক্যাপাসিটি বোঝানো হচ্ছে।
ক্ষমতা বোঝানো হচ্ছে 12, 16, এখানে সর্বোচ্চ ডেসিবেল 16 রয়েছে এবং সর্বনিম্ন 1। অ্যাম্পলিফায়ার এখানে 111 অ্যাম্পলিফায়ারও একটা, স্পিকার একটাতে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ডেসিবেলের ক্ষেত্রে আমরা আউটপুট পেয়েছি। অ্যাম্পলিফায়ার 2টা নেওয়া হয়েছে এবং স্পিকার একটা নেওয়া হয়েছে। অ্যাম্পলিফায়ার 2টা, স্পিকার একটাতে সর্বোচ্চ ডেসিবেল পাওয়া গেছে। আর সর্বনিম্ন ডেসিবেল যেখানে পাওয়া গেছে সেখানে অ্যাম্পলিফায়ার নেওয়া হয়েছে একটা আর স্পিকার 2টা নেওয়া হয়েছে, সেখানে সর্বনিম্ন পাওয়া গেছে। তাহলে এটাকে আমাদের যদি আমরা স্কোয়ার করি, মিন স্কোয়ার এবং স্কোয়ার করে যদি তুলনা করি, তাহলে আমরা এখানে দেখতে পাই diagnostic result হয় thus based on the data the types of amplifier and the type of speaker appears to affect the mean decibel output. However, it appears there is no significant interaction between amplifier and speaker means decibel output. তাহলে স্পিকারের মিনস এবং অ্যাম্পলিফায়ারের মিন ডেসিবেল আউটপুটের মধ্যে কোনো সিগনিফিক্যান্ট তথ্য পাওয়া যায়নি। এইভাবে আমাদের অ্যানালাইসিসের মধ্যে তুলনা করা হয়েছে। তাহলে রিজেক্ট নাল আর এটা পি ভ্যালু 0.03। আমরা জানি যে এটা গ্রেটার দেন লেসার দেন পয়েন্ট, কাজে এটাকে গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট, সেজন্য বলছে বেসড অন দ্য ডাটা দ্য টাইপ অফ অ্যাম্পলিফায়ার এন্ড দ্য টাইপ অফ স্পিকার অ্যাপিয়ার্স টু ইফেক্ট দ্য মিন ডেসিবেল আউটপুট। হাউএভার ইট অ্যাপিয়ার্স দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট ইন্টারেকশন বিটুইন অ্যাম্পলিফায়ার, কোনো সিগনিফিক্যান্ট এখানে আউটপুট পাওয়া যায়নি। ইন্টারেকশনের ক্ষেত্রে স্পিকারের ক্ষেত্রে দেখো, স্পিকারের ক্ষেত্রে আমাদের 0.0014 রিজেক্ট হয়ে গেছে আর 0.791, তাহলে 0.5 এর উপরে আমি বলেছিলাম গ্রেটার হতে হবে পি ভ্যালু 0.5 এর উপরে ইন্টারেকশন, তাহলে রিটেইন নাল। তাহলে এটাকে নালকে এটা রিটেইন হিসাবে, অর্থাৎ নাল যে হাইপোথিসিস না হয়েছে সেটা রিটেইন হলো আর উপরের দুটি রিজেক্ট হয়ে গেল, অর্থাৎ নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে গেছে। আমরা আলোচনা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি এবং আলোচনা আশা করি তোমরা এই আলোচনার থেকে এই বিষয়বস্তুর উপরে কিছুটা হলেও উপকৃত হবে। আমরা বুক রেফারেন্সের ক্ষেত্রে তোমাদেরকে একটু বইপত্রের সহযোগিতার জন্য কিছু দু একটা বুক রেফারেন্সের উল্লেখ করতে চাই। সেখানে তোমরা দেখো বুক রেফারেন্সে ব্রুসেল ওই এক জাতীয় বিশ্ববিদ্যালয় নির্দেশিত বইটি দেখতে পারো, এসপি গুপ্তা এমপি গুপ্তার বইটি, বাংলাদেশে যে যে সকল বই রয়েছে কমার্স পাবলিকেশন, গ্রন্থকুটির বা অন্যান্য যে সকল পাবলিকেশনগুলি রয়েছে তাদের বইগুলো বাংলাদেশে তোমাদের সিলেবাস, তোমাদের মান উপযোগী করে তৈরি করা হয়েছে। এই বিষয়ে বইগুলি তোমাদের পড়লে কাজে লাগবে। এছাড়া আমাদের রফিকুল ইসলাম, ডক্টর এমডি রফিকুল ইসলাম, ওনার বিজনেস স্ট্যাটিস্টিক্স বইটি রয়েছে। তবে এই বিষয়বস্তুটার উপরে উনি খুব একটি আলোচনা ওনার চ্যাপ্টারে ওনার আগের বইগুলিতেই একটি ছিল। এই মোটামুটি অল। আশা করি তোমরা আমার সঙ্গে থেকে আমাদের স্ট্যাটিস্টিক্স বিষয়বস্তু উপরে যতটুকু সম্ভব আমি শুরু থেকে তোমাদের কোর্সগুলিকে ডিজাইন করার পরে কোর্সটাকে এই কিছু ক্লাসের মধ্যে, লিমিটেড ক্লাসের মধ্যে ভাগ করে উপস্থাপনের চেষ্টা করেছি। আমার বিশ্বাস যে তোমরা প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি ক্লাস যদি করে থাকো বা ক্লাসের সঙ্গে সংযুক্ত থেকে থাকো, তাহলে সম্পূর্ণ বিষয়বস্তু ক্লাস সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। আর তোমরা যতটা বইপত্রের সাহায্যে প্র্যাকটিস করবে, বিশেষ করে প্রবলেমগুলি, কারণ এটা অঙ্ক বেসড, যে সমস্ত বিষয়ে অঙ্ক আছে, অঙ্কর যত প্র্যাকটিস করবে, যত ভ্যারাইটি করবে, তত তোমাদের জন্য সুবিধা হবে। তো আশা করি তোমরা ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।